হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে। দেশ বিদেশের স্ত্রী সন্তানের সম্পদ খোঁজ করছে দুদক। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, ড্রাইভার সহ ৪ জনের মৃত্যু, গুরুতর আহতরা হাসপাতালে। ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করে অধ্যাদেশ জারি। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আজ সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা। গভীর নলকূপে অপারেটর নিয়োগে নতুন নীতিমালায় বিএমডি, জামানত বাড়ানোর কমবে সেচ ঘণ্টা, আবাদ কমার শঙ্কা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ ও লেবানন সরকার, যুদ্ধবন্ধে কার্যকর পদক্ষেপ বলছেন লেবানিজ কর্মকর্তা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এর আগে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। স্বচ্ছতা ফেরাতে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষায় নতুন করে সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। পুনরায় নতুন করে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ৪৫তম বিসিএস এর খাতা আবারও মূল্যায়ন করা হবে বলে জানানো হয়। এদিকে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারিতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি। তবে নতুন করে টেকানো হবে আগের উত্তীর্ণদের সমসংখ্যক প্রার্থীকে, অর্থাৎ আরও ১০,০০০-এর বেশি প্রার্থী নতুন করে সুযোগ পাবেন। প্রশ্ন ফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত জুলাইয়ে চরম সমালোচনার মুখে পড়ে সরকারের স্বায়ত্তশাসিত এই সংস্থাটি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্স কর্পোরেশন সহ স্বস্বায়ত্তশাসিত সংস্থার সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত কাজ ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ হেভিওয়েট ১৩ জনকে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় শেখ হাসিনাকে গ্রেফতার করতে না পারায় উম্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে হত্যা, গণহত্যা, গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধে জড়িয়ে পড়ে তার নেতাকর্মীরা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে। হাজিরা ঘিরে পুরো ট্রাইব্যুনাল এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনের প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা দেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একে একে আসেন দীপুমণি, ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, মেনন, ইনুসহ মোট ১৩ জন। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে। পরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এরপর শুরু হয় শুনানি। শুরুতেই চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার বানায় তার নেতাকর্মীরা। গণ অভ্যুত্থান ঘিরে গণহত্যার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। জবাবে প্রসিকিউশন জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
পরে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বর 2 মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। এদিন বেশ কয়েকজন আসামি আইনজীবী নিয়োগ করেন। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন 7 আসামির আইনজীবী। 2010-এর 9-3 বিধি অনুসারে একটি আবেদন সাবমিট করি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, আজ সেই ট্রাইব্যুনালে খোদ হাজির হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা। আসামিদের প্রথম হাজিরার মধ্য দিয়ে গতি পেল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম। তবে মূল অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। মঙ্গলবার ভোররাতে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা 4 জন ঘটনাস্থলে মারা যান। মধুপুর থানার কর্মরত ডিউটি অফিসার মঞ্জুরুল হক জানায়, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনও নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে আরও 5টি কমিশন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় অধ্যাপক কে আজাদ খানকে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরিন পারভিন হক। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে কমিশন। এ নিয়ে পূর্ণাঙ্গ সংস্কার কমিশনের সংখ্যা দাঁড়ালো 11টিতে। অসুস্থ হয়ে পড়েছেন হত্যাচেষ্টা মামলায় 2 দিনের রিমান্ডে থাকা দেশ টিভির এমডি আরিফ হাসান। সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। গেল শনিবার দিবাগত রাতে স্কুল ছাত্র সজীব হত্যাচেষ্টার সাজানো মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড চাইলে আদালত তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দেখছেন সংবাদ সকাল। গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের কোনো রোডম্যাপ না থাকায় হতাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে আহত ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় প্রতিষ্ঠা লগ্ন থেকে দুস্থ, অসহায় ও ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা মহানগর সহ 28টি জেলার
এইসব শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়েছি, খোঁজ নিয়েছি, সামান্য কিছু হেল্প করেছি। বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেয়া মন্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আত্মাহুতি দেয়া প্রতিটি মানুষের স্মৃতি ধরে রাখতে ব্যবস্থা নেবে বিএনপি। পাশে থাকবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের। বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে দেশকে সংঘাতের দিকে নিতে চাইছে তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা যৌক্তিক সময়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার কমিশন নির্বাচনী রোডম্যাপেরই অংশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, দ্রুতই সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে সংস্কার কমিশন। এ সময় তিতুমির কলেজের ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। সংবাদ সম্মেলনে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া সাংবাদিকরা যৌক্তিক কারণ দেখিয়ে রিভিউ আবেদন করলে তথ্য মন্ত্রণালয় পুনরায় ভেবে দেখবে বলে জানান তিনি। সংবিধান সংশোধনের সংস্কার কমিশন সদস্যদের বাইরেও সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে আলোচনা করা হবে। ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স, এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে, অলমোস্ট গত বছরের মতো। দেখছেন সংবাদ সকাল। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে ক্লাস বর্জন করেছে তারা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ ক্লোজ ডাউনের পাশাপাশি ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাতে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিতুমির ঐক্যের সদস্যরা। সোমবার রেল লাইনে অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করে তারা বলেন, আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। মঙ্গলবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা সহ 4 জন নিজেরা বৈঠক করবে, তারপর প্রতিনিধি দলকে জানানো হবে। গভীর নলকূপে অপারেটর নিয়োগ নতুন নীতিমালা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি। এতে আগের তুলনায় বেশি জামানত দিতে হবে অপারেটরদের, কমবে সেচ ঘণ্টা। ফলে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চলে আবাদ কমার শঙ্কায় কৃষকরা। যদিও বিএমডি বলছে অপারেটর নিয়োগে দুর্বৃত্তায়ন কমাতে এমন নীতিমালা। কাজী শাহেদের প্রতিবেদন। যদি 980 ঘন্টা করে চলে এই মৌসুমে, তাহলে আপনার আলুতে অর্ধেক করে স্কিমে আলু চাষ হবে না, প্লাস আলু পরবর্তী যে ইরি ধান হয় সেটা না করার জন্য মৌখিকভাবে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ওনাদের প্রকৌশলীরা বিভিন্নভাবে। রাজশাহীর তানোর উপজেলার পলাশী গ্রামের চাষি আয়ুব আলী জমিতে ধান কাটা শেষে রোপণ করেন আলু।
এই অঞ্চলের পুরো চাষাবাদ সেচ নির্ভর। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নীতিমালায় চিন্তার ভাঁজ এই কৃষকের কপালে। বিএমডিএর নতুন নীতিমালা অনুযায়ী অপারেটর হতে চাইলে নারী ও পুরুষ উভয়ের জন্য জামানত ছিল 7,000 টাকা, এবার তা বাড়িয়ে পুরুষের জন্য 20,000 ও নারীদের জন্য 15,000 টাকা করা হয়েছে। নারী পুরুষ উভয়কে গভীর নলকূপের ঘরে রাতেও থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। ফরমের দাম 100 টাকার পরিবর্তে করা হয়েছে 1,000 টাকা। কমানো হয়েছে নলকূপ চালানোর সময়ও। এতে করে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। অপারেটর নিয়োগের ব্যাপারে যে 7,500 টাকা ছিল সেটাকে আপনার 20,000 টাকা করেছে। আর যেটা মহিলাদের জন্য আবার ওই নিয়োগটা ছিল আগে 5,000 টাকা, সেটাকে করেছে এখন 15,000 টাকা। এটা তো আমাদের জন্য আসলে অসম্ভব দেওয়া। আলুতে আমরা যদি প্রতিদিন 15 ঘন্টা করে পানি লাগবে, তো এই পরিমাণে যদি আমরা 15 ঘন্টা করে পানি তুলি তাহলে আমাদের 2.5 মাসে পানিটা শেষ হয়ে যেতে। আলু উঠবে না, সরষা বলেন, গম বলেন, ভুট্টা বলেন, কোনো আবাদই উঠবে না। ডিপের অপারেটর যারা আছে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অভিযোগ উঠেছে বোর্ড সভায় আলোচনা ছাড়াই নতুন এই নীতিমালা করেছে কর্তৃপক্ষ। বিএমডিএর এমন সিদ্ধান্তকে শস্য উৎপাদনে অন্তরায় বলছেন রাজশাহী রক্ষা সংগম পরিষদের সাধারণ সম্পাদক। সময়সীমা বেঁধে দেওয়া কৃষকের জন্য এবং এই অঞ্চলের কৃষির পুরে বড় ধরনের একটা হুমকির চাপ আসবে বলে আমি মনে করি। সামনে যখন বোর্ড মিটিং হবে অবশ্যই আমি এই বক্তব্যগুলো তুলে ধরব, যাতে কৃষকদের পক্ষে তাদের সুবিধা মতন জামানতটা গ্রহণ করা হয় এবং ফর্মের দামটা নির্ধারণ করা হয়। তবে বিএমডিএ কর্তৃপক্ষ বলছে গভীর নলকূপ অপারেটর নিয়োগে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটি ভাঙতে নতুন নীতিমালা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমে আসবে। গত কয়েক বছরে টিউবওয়েলটা হয়ে গেছে, এটা একটা ব্যবসার একটা কেন্দ্রবিন্দু। এর সাথে জড়িত আছে কিন্তু অনেকেই। উপরের দিকে তাকে অপারেটর নিয়োগ করার জন্য কিন্তু সে কিন্তু কারো না কারো কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে, এবং সেটা পেপারে আপনারা আমি দেখলাম যে পেপারেও এসছে। বরেন্দ্র অঞ্চলে প্রায় 19,000 গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করে বিএমডিএ। নতুন এই নীতিমালায় অপারেটর নিয়োগে বিশৃঙ্খলা সৃষ্টি ও সেচ ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।